নানা সমস্যায় জর্জরিত থাকা বিএফডিসি হাঁটছে কোন পথে? ঈদে ৬ নির্মাতার লড়াই। নতুন ওয়েব ফিল্মে অপু বিশ্বাস। দর্শক, বিনোদন জগতের সবশেষ খবর জানাতে আমি শার্লিন হাজির হলাম বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন শুরুতেই জেনে নিই দেশের বিনোদন অঙ্গনের কিছু হালচাল। বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন বিএফডিসিকে বলা হয় চলচ্চিত্রের আতুরঘর। যেখানে একসময় লাইট, ক্যামেরা আর অ্যাকশনে মুখর থাকতো চারপাশ, সেখানে আজ শুধুই নীরবতা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হওয়ার কথা থাকলেও বাস্তবতায় সংস্থাটি এখন অস্তিত্ব সংকটে। অব্যবস্থাপনা, লোকসান আর অনাদায়ী ঋণের ভারে জৌলুস হারিয়েছে এক সময়ের প্রাণবন্ত এই চলচ্চিত্র কেন্দ্র। বিস্তারিত সাজি ইসলামের প্রতিবেদনে। তেজগাঁওয়ে ৭.৫ একর জায়গা জুড়ে বিস্তৃত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি। একসময় যেখানে দিনরাত শুটিংয়ের ব্যস্ততায় মুখর থাকত পুরো এলাকা, সেখানে এখন নেমে এসেছে নীরবতা। ৯টি শুটিং ফ্লোর, পুকুর, বাগান, কৃত্রিম ঝর্ণা, সুইমিং পুল আর জমিদার বাড়ির সেট সব মিলিয়ে এফডিসি ছিল চলচ্চিত্র নির্মাতাদের স্বপ্নের জায়গা। কিন্তু সময়ের ব্যবধানে সেসব এখন প্রায় স্মৃতি। বর্তমানে শুটিংয়ের উপযোগী স্থান বলতে আছে কেবল প্রশাসনিক ভবনের সামনে আর ঝর্ণা স্পটের আশেপাশের কিছু খোলা জায়গা। জমিদার বাড়িটি দীর্ঘদিন পড়ে আছে অযত্নে। পুকুরের পানি ভর্তি আবর্জনায়, কৃত্রিম ঝর্ণা অকেজো। একসময় যেখানে ঝর্ণা স্পটে একের পর এক সিনেমার সেট বসত, সেখানে এখন কবে শেষ শুটিং হয়েছে সেটাই মনে করতে পারছেন না অনেকেই। এখন যেই পর্যায়ে এসে গেছে, এখন আপনি দেখবেন যে কোনো ফ্লোরেই কোনো শুটিং নেই, কোনো সিনেমার শুটিং হচ্ছে না। টিভিসির কাজগুলো হচ্ছে, মিডিয়ার লোকজন কাজ করে। এমন একটা দিনের জন্য আমরা কিন্তু এত পরিশ্রম করে ইন্ডাস্ট্রি তৈরি হয়নি। অন্যদিকে আমলাতান্ত্রিক জটিলতা আর বেশি খরচের কারণে এফডিসি মুখী নন পরিচালক ও প্রযোজকরা। বাইরে তুলনামূলক কম খরচে শুটিংয়ের সুযোগ থাকায় তারা বিকল্প লোকেশনের দিকেই ঝুঁকছেন। চেষ্টা এখনও আছে, অনেকেই অনেক সদয় আমাদের ব্যাপারে। ইনশাল্লাহ হয়তো আমরা পেরে যাব, কারণ সাউন্ড কমপ্লেক্সের রুম আছে কিন্তু আমার যন্ত্রপাতি নাই, অ্যাকোস্টিকগুলো নষ্ট হয়ে রয়েছে। ফ্লোরে কিন্তু যারা শুটিং করছেন, এত দারুণ জায়গা ঢাকার ভিতরে আর কোথাও নাই। আমাদের এখানে যে ফ্লোরগুলো আছে, কিন্তু এখানকার অ্যাকোস্টিকগুলো নষ্ট হয়ে আছে। লাইট মানে ইনবিল্ট কোনো লাইট নাই, সেন্ট্রাল এসিগুলো নষ্ট, ছাদ দিয়ে পানি পড়ছে। আমি শুধু চেয়েছি এইগুলো রিনোভেট করতে এবং মডার্নাইজ করতে ইকুইপমেন্টগুলো। বিগত এক দশকে প্রায় অর্ধশত কোটি টাকার ঋণের বোঝায় পড়েছে এফডিসি। লোকসান আর ব্যয় বেড়েই চলেছে, অথচ আয় বাড়ার কোনো আশাব্যঞ্জক চিত্র নেই। এই অবস্থায় সরকার নতুন করে অনুমোদন না দিলে বিকল্প উপায়ে সংস্থাটিকে সচল রাখার পথ খুঁজতে হচ্ছে। চলতি বছরে এফডিসির সেবা মূল্য কিছুটা কমানো হলেও তাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। আসলে কাজ কমে গেছে এবং বাংলাদেশের সিনেমা হলও কমে গেছে। মেন হচ্ছে গল্প যদি ভালো হয়, দর্শক অবশ্যই হলে যাবে। সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক প্রযুক্তি, দক্ষ ব্যবস্থাপনা আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে বিএফডিসি আজ পিছিয়ে পড়েছে। চলচ্চিত্র শিল্পের কেন্দ্র হিসেবে বিএফডিসিকে পুনর্জীবিত করতে প্রয়োজন কাঠামোগত সংস্কার, স্বচ্ছ ব্যবস্থাপনা আর সময় উপযোগী বিনিয়োগ। ঈদ মানেই সিনেমার উৎসব, আর এই উৎসবের ময়দানেই এবার মুখোমুখি হচ্ছেন ৬ জন শক্তিশালী নির্মাতা। ৬টি ভিন্ন গল্প, তবে লক্ষ্য একটাই, দর্শকের মন জয় করা। খবরটি প্রকাশ্যে আসতেই উত্তাল নেট দুনিয়া। প্রশ্ন একটাই, কার সিনেমা করবে বাজিমাত? বিস্তারিত মিষ্টি খাতুনের টেক্সট রিপোর্টে। ঈদ মানেই সিনেমা উৎসব আর প্রেক্ষাগৃহের চেনা উন্মাদনা, নতুন জামা, পরিবার, আনন্দ, সবকিছুর মাঝেই চলবে সিনেমার মহাযুদ্ধ। এবারের ঈদে সেই যুদ্ধ আরও জমজমাট, কারণ একসঙ্গে মুক্তির দৌড়ে নেমেছেন ৬ জন শক্তিশালী নির্মাতা। যখনই আমার কথা মনে পড়বে তখনই এটা দেখবা, মনে করবে। কারো হাতে আছে বড় তারকা, কারো ভরসা গল্প, আবার কেউ বাজেট আর ভিজুয়াল দিয়ে চমক দিতে প্রস্তুত। এবার ঈদে আসছে আবু হায়াত মাহমুদের প্রিন্স সিনেমা। এই অ্যাকশনধর্মী ছবিতে ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাসনিয়া ফারিন আর জ্যোতির্ময়ী কুণ্ডুকে।
ঈদের তালিকায় বড় চমক হিসেবে থাকছে রেদওয়ান রনি পরিচালিত দম, যেখানে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী। অন্যদিকে রয়েছে মেহেদী হাসান হৃদয়ের রাক্ষস, যেখানে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। ইতোমধ্যে ঈদুল ফিতরে মুক্তির প্রত্যাশায় লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় নেমেছেন নির্মাতা রায়হান রাফি। নিয়ে আসছেন নতুন সিনেমা প্রেসার কুকার, যেখানে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে 4 জনপ্রিয় অভিনেত্রীকে। এক্সপ্রেস ট্রেনটি এখন রাশিয়ান হাউসের প্ল্যাটফর্মে এসে ঈদের চমক হিসেবে আরও রয়েছে তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস। অন্যদিকে রায়হান খান নিয়ে আসছেন 2011 সালের চাঞ্চল্যকর ঘটনার ওপর নির্মিত ট্রাইব্যুনাল। নির্মাতাদের এই কামব্যাক ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। গল্প বনাম তারকা, নতুনত্ব বনাম অভিজ্ঞতা, কোন সিনেমা করবে বাজিমাত, সেটাই এখন দেখার বিষয়। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। 1 বছরের বিরতি ভেঙে আবারও রূপালী পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। নতুন বছর শুরুতেই একের পর এক নতুন প্রজেক্টে যুক্ত হয়ে নিজের ব্যস্ততা বাড়িয়েছেন তিনি। ইতোমধ্যে সিক্রেট ও দুর্বার এই 2টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে শুটিংও শুরু করেছেন অপু। এই 2 কাজ শেষ হওয়ার আগেই আরও একটি নতুন প্রজেক্টে নাম লেখালেন এই তারকা অভিনেত্রী। নতুন এই প্রজেক্টের নাম শিকার। কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত হতে যাওয়া এটি একটি ওয়েব ফিল্ম। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা পলাশ। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মিত শিকারের চিত্রগ্রহণের দায়িত্বে থাকছেন ডিওপি সাইফুল শাহিন। দর্শক, কালের বিনোদনে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে থাকছে হলিউড অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তি। ঢাকায় স্যাফায়ারের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। কালের বিনোদনের এবারের সেগমেন্টে আমরা জানবো দেশের বাইরের বিনোদন জগতের খবরাখবর। অস্কারের সোনালী ট্রফি, যেটা পাওয়ার স্বপ্নে বিভোর থাকেন বিশ্বের প্রায় সব অভিনেতা অভিনেত্রী। কিন্তু যদি কেউ বলেন অস্কারের দরকার নেই আমার, তাহলে বলিউড নয় হলিউড থেকে এসেছে এমন এক ব্যতিক্রমী কণ্ঠ। বিস্তারিত জানবো মিষ্টি খাতুনের ডেস্ক রিপোর্টে। অস্কার মানেই সাফল্যের চূড়ান্ত শিখর, যা পাওয়ার স্বপ্ন থাকে সবারই। তবে হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড যেন ভেঙে দিলেন সেই ধারা। অস্কার প্রসঙ্গে তার এক মন্তব্যে রীতিমতো চমকে গেলেন ভক্তরা। 2021 সালে ডেভিড ফিঞ্চার পরিচালিত ম্যাঙ্ক সিনেমার মাধ্যমে প্রথমবার অস্কারে মনোনয়ন পান তিনি। সেই থেকেই অস্কার দৌড়ে ঘুরে ফিরে আসে তার নাম। সম্প্রতি এক মিডিয়া সাক্ষাৎকারে তাকে সরাসরি প্রশ্ন করা হয়, অস্কার জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আমান্ডার জবাব ছিল অবাক করার মতোই শান্ত ও আত্মবিশ্বাসী। তিনি বলেন, যদি পাই ভালো লাগবে, কিন্তু অস্কারের কোনো প্রয়োজন আমার নেই। তার মতে একজন শিল্পীর জীবনে সবচেয়ে জরুরি হলো দীর্ঘ সময় ধরে নিজের জায়গায় টিকে থাকা। তিনি অস্কার ছাড়াই এত দূর আসতে পেরেছেন, যেতে চান আরও এগিয়ে। এই কয়েকটি লাইন যেন অন্যদের থেকে আলাদা করে দেয় আমান্ডা সেফ্রিডকে। পুরস্কার নয়, বরং সময়ের সঙ্গে নিজেকে প্রমাণ করাই তার কাছে সবচেয়ে বড় অর্জন। অস্কারের ঝলকানি নয়, কাজের গভীরতাই তার আসল পরিচয়। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। ফ্যাশন প্রেমীদের জন্য এলো এক নতুন খবর, আর সেটি যদি হয় কোনো পাকিস্তানি পোশাকের ব্র্যান্ড, তবে তো আর কোনো কথাই নেই। রাজধানীতে প্রথম আউটলেট নিয়ে এলো ফ্যাশন ব্র্যান্ড সাফায়ার, যার শো স্টপার ছিলেন সাদিয়া ইসলাম মৌ। বিস্তারিত টেক্সট রিপোর্টে। রং, নকশা আর আধুনিকতার মেলবন্ধনে আন্তর্জাতিকভাবে পরিচিত পাকিস্তানি ফ্যাশন ব্র্যান্ড সাফায়ার প্রথমবারের মতো ঢাকায় তাদের আউটলেট উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ ফ্যাশন প্রদর্শনী, যেখানে ব্র্যান্ডটির সাম্প্রতিক কালেকশন তুলে ধরা হয় দর্শনার্থীদের সামনে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন সাদিয়া ইসলাম মৌ। ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে সাফায়ারের পোশাকে র্যাম্পে হাঁটেন তিনি। তার উপস্থিতিতে বাড়তি আকর্ষণ পায় পুরো আয়োজন।
অনেক সুন্দর সুন্দর তাদের কাপড়, আমিও তাদের একটা কাপড় পরেছি এবং তাদের পথ চলা আরও সুন্দর হোক এই অনেক দোয়া করছি। আমি আমাদের দেশকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করি। আমাদের দেশে যারা যারা বড় বড় ব্র্যান্ডরা আছে তারা কাজ করছেন এবং আমাদের দেশীয় কাপড় বলেন আরও অনেক অনেক উপরে উঠুক, এটি আমার দোয়া। সাফায়ারও বাংলাদেশে এসছেন, আমাদের বাংলাদেশে এসে তারও পথ চলা অনেক সুন্দর হোক, এটাই দোয়া। স্যাফায়ারের আউটলেটে পাওয়া যাবে নারীদের রেডি টু ওয়্যার, আনস্টেজড উৎসবের পোশাক সহ নানা ধরনের ফ্যাশন সামগ্রী। উদ্যোক্তাদের আশা দেশীয় ফ্যাশন প্রেমীদের পাশাপাশি তরুণদের মাঝেও জনপ্রিয় হয়ে উঠবে ব্র্যান্ডটি। সব মিলিয়ে ঢাকার ফ্যাশন দুনিয়ায় নতুন মাত্রা যোগ করল পাকিস্তানি ব্র্যান্ড সাফায়ার। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আরও একটা ছোট্ট বিরতি। ফিরে এসে থাকছে দামি ওষুধ নয়, পানিতেই লুকানো সুস্থতার রহস্য। দাঁত পরিষ্কার করতে ইলেকট্রিক ব্রাশের কার্যকারিতা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন জেনে আসি লাইফস্টাইলের কিছু খুঁটিনাটি বিষয়। দামি দামি ওষুধ নয়, অনেক সময় আমাদের শরীর চায় একটু যত্ন আর প্রকৃতির ছোঁয়া। প্রতিদিনের ক্লান্তি, ভারী লাগা বা হজমের সমস্যার পেছনে পানির অভাব বড় একটি কারণ। আর সেই জায়গাতেই কাজে আসে ঘরে বানানো আলকালাইন ইনফিউজড ওয়াটার, যা বানানো যেমন সহজ তেমনই শরীরের জন্য উপকারী। এই পানি বানাতে লাগবে খুব সাধারণ কিছু উপকরণ। 1 জগ পানিতে দিন কয়েক টুকরো শসা, গাজর, ধনেপাতা, পুদিনা পাতা আর সামান্য লেবু। ঢেকে রেখে দিন প্রায় 12 ঘন্টা। এই সময়ের মধ্যেই পানিতে তৈরি হয় প্রাকৃতিক উপকারী ব্যাকটেরিয়া, যেগুলোকে বলা হয় গুড ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক। তবে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো হজমের জন্য উপকারী। নিয়মিত এই পানি পান করলে শরীর হালকা অনুভব হতে পারে, হজমের স্বস্তি আসে, অ্যাসিডিক ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ভেতর থেকে শরীরকে সতেজ রাখতে সহায়তা করে। মাত্র 7 দিন পান করে দেখুন, আপনার এনার্জির পরিবর্তনটা নিজেই টের পাবেন। দাঁত পরিষ্কার রাখতে ব্রাশের বিকল্প নেই, এ কথা সবাই জানে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কাজটিকেও সহজ করতে এসেছে ইলেকট্রিক টুথব্রাশ। খুব বেশি হাতে জোর না দিয়েই মিনিটের মধ্যে দাঁত ঝকঝকে করার প্রতিশ্রুতি দেয় এই ব্যাটারি চালিত ব্রাশ। শুনতে যেমন আধুনিক, ব্যবহারেও তেমন আরামদায়ক। তবে প্রশ্ন হলো, এটি কি সবার জন্য উপযোগী? চিকিৎসকদের মতে এই ব্রাশ পুরোপুরি খারাপ নয়, আবার সবার জন্য আদর্শও নয়। শিশুদের দাঁত মাজাতে, অনীহা কাটাতে বা শারীরিকভাবে দুর্বল মানুষের ক্ষেত্রে এটি সহায়ক হতে পারে, কিন্তু সুস্থ মানুষ যদি ঠিক নিয়মে সাধারণ ব্রাশ ব্যবহার করেন তাতে আলাদা কোনো সমস্যা নেই। বরং অতিরিক্ত ভরসা করলে উল্টো ক্ষতির আশঙ্কা থাকে, কারণ যন্ত্রচালিত ব্রাশ দাঁত বা মাড়ির সংবেদনশীলতা বুঝতে পারে না। ফলে মাড়ির সমস্যা থাকলে ব্যথা বাড়তে পারে, এমনকি দাঁতের উপরের প্রাকৃতিক আবরণও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই প্রযুক্তি ব্যবহার হোক বুদ্ধির সঙ্গে। পুরনো অভ্যাস আর সচেতনতাই শেষ পর্যন্ত দাঁত ভালো রাখার আসল চাবিকাঠি। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আগামীকাল আবার দেখা হবে বিনোদন জগতের নতুন নতুন খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর চোখ রাখুন কালের কণ্ঠে।